তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য এবং বক্তব্য তুলে ধরি এবং অতিথিদের কাছে জানতে চাই সেই সব তথ্য এবং বক্তব্যের বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। আর এই পুরো আলোচনা অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে আছি আমি তুহিনুর সুলতানা। আমাদের আজকের বিষয়ে বিএনপি কি কেবলই নির্বাচন চায়? আর আমাদের এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও, আমাদের ফেসবুক পেজ গ্লোবাল টিভি বাংলাদেশ এবং গ্লোবাল টক শোতে, এবং আমাদের ইউটিউব পেজ গ্লোবাল টিভি নিউজ এবং গ্লোবাল টক শোতে। আমরা এবার আলোচনায় ফিরব, কিন্তু আলোচনা শুরুর আগে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী আমরা প্রথমে একটি প্রতিবেদন দেখে নিব। বাংলাদেশ পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রোববার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের কড়া সমালোচনা করে বলেন, কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে। এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে, আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঐক্যমত্য কমিশনে নতুন নতুন প্রস্তাব অচলাবস্থা তৈরি করছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। জুলাই সনদে বিএনপি কখনো বিরোধিতা করেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। প্রথমেই আমি পাপিয়া আপা আপনার কাছে আসতে চাই। এই যে আমরা দেখলাম আজকে সারাদিনের গণমাধ্যমগুলোতে একটি কথা বলা হচ্ছে যে বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচার চালাচ্ছে, এমন একটা অভিযোগ করেছেন যেটা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এছাড়াও আমরা যদি দেখি যে 5ই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 সপ্তাহের মধ্যেই কিন্তু বিএনপি নির্বাচনের তারিখের কথা বলেছে। তাহলে আপনার কি মনে হয় যে বিএনপি কি কেবলই নির্বাচন চাচ্ছে? এই সরকার তো অনন্তকাল থাকার জন্য আসেনি। এটা একটা বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের প্রতি বিএনপি সহ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ তথা 20 কোটি মানুষের সমর্থন নিয়েই এই সরকার হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তো স্বাভাবিক কারণে এই সরকারের জন আকাঙ্ক্ষা পূরণ ভিতরে আপনার রাজনীতিবিদরাও কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণের কথাই বলছে। এখানে দ্বিমত সৃষ্টি হয়ে গেছে যে বর্তমান সরকার নিজেরা একটা 2 মাসে শিশু জন্ম দান করেছে। তো সদ্যজাত এই নবজাতক শিশু একটা, আর বাংলাদেশের ইসলামিক দলগুলোকে নিয়ে একটা মোর্চা গঠন করতে যাচ্ছে।
স্বাভাবিক কারণেই ওই দুটো দল সরকারের মুখের দিকে তাকিয়ে কথা বলে, আর সরকার ওই মোর্চা এবং এনসিপির মুখের দিকে তাকিয়ে কথা বলে। তো ওই মুখের দিক যখন তিনজনের দিক তাকাচ্ছে, তখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্বোচ্চ ত্যাগ শিকারের দল, 15 বছর যে লড়াই সংগ্রাম, নির্যাতন, অত্যাচার, অপহরণ, গুম, হত্যা এবং এখন পর্যন্ত অপহৃত নেতাদের খোঁজ মেলেনি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ আরও অনেকের, সেই দলটির সাথে সরকার তাদের মুখের দিকে তাকাতে যেয়ে তাদেরকে দিয়ে কিছু বিতর্কের সূত্রপাত করছে। যেই সূত্রপাতগুলো এমনভাবে করছে যাতে বিএনপির গায়ে কাদা লাগানোর একটা অপচেষ্টা চলছে। কিন্তু বিএনপি বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন সর্বাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতা এবং সর্বাধিকবার দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে পার্লামেন্টে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন দায়িত্ব পালন করে এসেছে? এই অভিযোগটা যে তোলা হচ্ছে, এটা মানে কেউ ইচ্ছাকৃতভাবে অভিযোগ তোলা হচ্ছে নাকি অন্য দলগুলো তাদের ক্ষমতার জোর দেখাচ্ছে? তাদের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারেরও ব্যাপার আছে, আর সরকারের পলিসিরও একটা ব্যাপার আছে। সরকারের পলিসি হয়তো এরকম কথাবার্তা, বাক বিতণ্ডতা, বিতর্ক দিয়ে যত ডিলে করা যায় নির্বাচনটাকে, তখন তাদের যে এজেন্ডাগুলো ব্যক্তিগত এবং তাদের সমষ্টিগত সুশীল সমাজসহ বিভিন্ন রাষ্ট্রের যে এজেন্ডাগুলো আছে, সেগুলো তখন একটা একটা করে তারা থলের বিড়াল থেকে বের করে ছাড়বে। তার জন্য হয়তো দীর্ঘসূত্রিতার প্রয়োজন, দীর্ঘ সময়ের প্রয়োজন, কালক্ষেপণের প্রয়োজন। তো সেই কারণে তারা এই সমস্ত নতুনভাবে উদ্ভব করছে। আজকে সংস্কার নিয়ে যে প্রশ্নটা এসেছে, বিএনপি সর্বোচ্চ লিখিত প্রস্তাব প্রস্তুতি সহকারে সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে, যেটা অন্যান্য দলও কিন্তু জমা দেয়নি। আমি একটু যদি জানতে চাই, আপনি যে সংস্কারের প্রস্তাবনার কথা বলছেন, বিএনপি এখন পর্যন্ত মৌলিক সংস্কারগুলোর কতগুলোতে একমত হতে পেরেছে? অনেকগুলোতে, পত্রপত্রিকাতে আপনি পরিসংখ্যান দেখেছেন। তারপর মূল যেগুলো, যে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি, 10 বছরের বেশি থাকবে না, সেটাতে ধরেন মোটামুটি কেন একবারে একমত সেগুলোতে। আর আপনার নির্বাচনের যে কি পদ্ধতি, ওইটা একটা নতুন কি পদ্ধতি, পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি নিয়ে আমি বাংলাদেশের বিএনপির সমর্থক হিসেবে নই, বিএনপির কর্মী হিসেবে নই, বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আমারই তো ব্যক্তিগত ব্যাপক আপত্তি আছে। কারণ অনির্বাচিত সরকার নির্বাচনের নাম করে 15 বছর জগদ্দল পাথরের মতো বুকে চেপে থাকার কারণে বাংলাদেশে 15টি বছর নির্যাতনের প্রহর পার করতে হয়েছে খুব দুঃসময় বাংলাদেশের প্রতিটি মানুষকে। তাহলে আমি আবার এই অনির্বাচিত পিআর পদ্ধতি আনুপাতিক হারে পাবে রাষ্ট্রের কে প্রতিনিধি, কে কোন এলাকার জনগণের প্রত্যক্ষ পরোক্ষ এবং কোনো সমর্থন দেওয়ার কোনো সুযোগই থাকবে না, আনুপাতিক হারে পেয়ে যাবে। জনগণই চিনবে না, জানবে না, তার সেখানে জবাবদিহিতা কি? সুশীল সমাজের সদস্য এবং কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নকারী ব্যক্তিদের যদি রাষ্ট্রের ভিতর মাথা ভরতে ইচ্ছা হয়, আমি অনুরোধ করব যে কোনো দলের নমিনেশন নিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন। আর কোনো দল যদি আপনাদের পছন্দ না হয়, স্বতন্ত্র ভোট করার বিধান আছে, সেটা আপনারা অংশগ্রহণ করেন। কিন্তু পিআর পদ্ধতি এটা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দিয়ে আপনাদের মনসন্তুষ্টির বাস্তবায়ন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু চাচ্ছে না। এই প্রত্যাশাটা বুঝতে হবে তাদেরকে। আমি আবারও আপনার কাছে ফিরে আসছি। আমি একটু জানতে চাইব শরীফুজ্জামান শরীফ ভাই, আপনার কাছে আপা যেটা বললেন যে ওরা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং লিখিত সংস্কার প্রস্তাব দিয়েছে, আপনি কি মনে করেন বিএনপি সংস্কার চায়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমি একেবারে সরাসরি উত্তরের দিকে যাই। তার আগে আপনাকে জিজ্ঞেস করি, আপনার সামনে যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটাকে প্রপারলি যদি অ্যাক্টিভ রাখতে হয় তাহলে মাঝে মধ্যে আপনাকে এটাকে রিফ্রেশ দিতে হয়। একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার, এই জায়গাগুলোতেও বিভিন্ন সময়ে এটিকে অ্যাক্টিভেট রাখার জন্য আমাদেরকে কতগুলো পদক্ষেপ নিতে হয় এবং এর ভেতর থেকে আমরা সমাজকে, রাষ্ট্রকে, পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ প্রায় 5 দশকের যে বাংলাদেশে এর পরতে পরতে বেশ কতগুলো জায়গায় অন্ধকার জমেছে, আবর্জনা জমেছে, এবং এই অন্ধকার আবর্জনার জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আজ থেকে 1 বছর আগে আমরা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান করেছিলাম। একেবারে বিপুল ক্ষমতাশালী একটা শাসকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আমি সেই অবস্থানের স্পিরিটের সাথে একমত হয়ে বলি যে কেবলমাত্র আমরা
শাসকের পরিবর্তন না, আমরা রাষ্ট্র সমাজের মধ্যে কতগুলো গুণগত পরিবর্তন চেয়েছিলাম। এখন এই গুণগত চাওয়া, পরিবর্তন চাওয়াটা, এটাকে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের জায়গা থেকে, নতুন রাজনৈতিক দল এনসিপির জায়গা থেকে এরা চেয়েছে না, সম্মিলিতভাবে চেয়েছিলাম বলেই কিন্তু আমাদের গণঅভ্যুত্থানটা হয়েছে। ওই জায়গাটায় আমি আসছি। তাহলে আজকে আমরা কেন দূরত্ব হয়ে যাচ্ছে? এই জায়গাটায় আসছি। প্রশ্ন হচ্ছে যে বিএনপির কাছ থেকে যে প্রশ্নটা করা হচ্ছে যে বিএনপি কি সংস্কার চায় কিনা। আমি বিএনপির রাজনীতি করি না, তবে একজন অবজারভার হিসাবে এখন পর্যন্ত আমার যেটা মনে হয় যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এনসিপি বা নতুন যে প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে তোলা হয়েছে, তার অনেক আগে বিএনপি তার পলিটিক্যাল জায়গা থেকে এই দাবিগুলো সামনে নিয়ে এসেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সামনে এনেছে। কিন্তু যেহেতু বিএনপি বড় দল, সেই কারণে বিএনপির আলোচনাটা মিডিয়া অন্যান্য জায়গাতে কাভার করেছে বেশি। তবে যদি কেউ অভিযুক্ত করে যে বিএনপি এই জায়গাটায় একেবারে সনাতনী রাজনীতি ধরে নিয়ে সে ক্ষমতায় যেতে চায়, আমার মনে হয় যে বিএনপির সাথে এটি খুব অবিবেচনা করা হবে। আপনি খেয়াল করবেন যে এই সময়কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা আছে বলেই তো এখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টি। যদি সবার মধ্যে প্রত্যেকটা বিষয়ে আমরা যদি একমত হতাম, তাহলে কিন্তু এখানে বিভিন্ন পলিটিক্যাল ব্যানারে রাজনীতি করার দরকার হয় না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় তারা কিন্তু অনেকটা একসুরেই গাইছেন। যেমন আমরা আজকে যদি সারাদিনের গণমাধ্যমে আসা নিউজগুলো দেখি, সেখানে দেখেন জামায়াত বলছে যে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন সম্ভব না। ঠিক আবার দেখি গণ অধিকার পরিষদের নূর যেটা বলছেন যে সংস্কারবিহীন যদি তড়িঘড়ি কোনো নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থানের একটা সম্ভাবনা থাকে। তো ওদের এই মানে শোটটা কিন্তু অনেকটা এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু বিএনপিকে মনে হচ্ছে একটু দূরত্বে চলে যাচ্ছে। আমি ওই জায়গাটায় আসবো যে বিএনপিকে সংস্কার চায়। ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলোতে আলোচনার মোটামুটি এক পয়েন্ট এসেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, যেটা নিয়ে বাংলাদেশের সবথেকে বেশি আলোচনা হয়েছে যে আমাদের পার্লামেন্টটাকে ইফেক্টিভ করতে হলে পার্লামেন্ট মেম্বাররা তারা এই এমবার্গোর কারণে, এই ভয়ের কারণে তারা অনেক বিষয়কে অনৈতিক মনে করলেও দলের ভয়ের কারণে সে পার্লামেন্টে গিয়ে এই 70 অনুচ্ছেদের কারণে চুপচাপ বন্ধ থাকত, মুখ বন্ধ করে রাখত। এখন কিন্তু 70 অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে মোটামুটি যে পয়েন্টে এসেছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একমত। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনীতির একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল, প্রবলেমের জায়গা ছিল ক্ষমতার ভারসাম্য। আমরা উদাহরণ হিসাবে বলা যায় যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার কর্তৃত্বটা এত বেশি ছিল যে তিনি এক ধরনের ঈশ্বর হয়ে উঠছিলেন। আমি জাস্ট উদাহরণ হিসাবে আপনাকে বলি, গত বছর অর্থাৎ আওয়ামী লীগ যখন পাওয়ারে, তখন বাংলাদেশের প্রেসিডেন্ট কে হবে, পার্লামেন্টারি সিস্টেমে যাকে সরকারি দল বা মেজরিটি পার্টি নমিনেশন দিবে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা। কিন্তু নমিনেশন সাবমিট করার সময় প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও জানতেন না যে তার দলের প্রধান কাকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দিয়েছে। এমনকি যাকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে তিনিও জানতেন না যে তাকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই সুযোগটা কি কারণে? কারণটা হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা। এই ক্ষমতা রিফর্ম করার জন্য ইতিমধ্যে আপনি দেখছেন যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সুতরাং আপনি যদি বলি যে অমুক রাজনৈতিক দল তমুক রাজনৈতিক দল এই জায়গাটায় কোনো ধরনের সংস্কার চাচ্ছে না, এটা আমি বলতে পারি, এবং সেটা বলার উদ্দেশ্যটা হবে তাকে একেবারে কোণঠাসা করে ফেলা। আমি এই সময়কালে দেখতে পাচ্ছি বিএনপির পাখার নিচে গত কয়েক বছর যারা বড় হয়েছে, উত্তাপ নিয়েছে, তাদের একটা বিরাট অংশ এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক সুবিধার কারণে বিএনপির ডানাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং কোনো না কোনোভাবে বিএনপিকে কোণঠাসা করে তারা তাদের পলিটিক্যাল যে পারপাস আছে সেটিকে সার্ভ করতে চায়। এটা কি সম্ভব? কারণ আমি যদি সংখ্যাগরিষ্ঠতা বলি, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা। এটা অনেকটা সম্ভব, কোথাও কোথাও সম্ভব। আপনি এ টু জেড পারবেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে প্রচারণাগুলো হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন। আমি একটা উদাহরণ দিই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ এলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে
বর্তমান সরকারের সমালোচনা করেছে এবং এটা ভাইরাল হয়ে গেল, কিন্তু তারপরে নিউজ এলো যে মির্জা ফখরুল ইসলামের কোনো ছেলে নাই, কিন্তু সেই নিউজটা ভাইরাল হলো না। অর্থাৎ এখানে প্রোপাগান্ডাটা খুব পরিকল্পিতভাবে প্রচারণা। আমি উদাহরণ একটা দিব, শেষ করে দিব। কয়েকদিন আগে মহাখালীতে একটা হোটেলে বিএনপির পরিচয়ে, যুবদলের পরিচয়ে একদল মাস্তান হামলা করেছে এবং তাদের ভেতর থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এখন বিএনপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, সে কিন্তু গভর্নমেন্ট না, তার হাতে কিন্তু ল এনফোর্সমেন্ট গ্রুপগুলো তার হাতে নেই। তো বিএনপি তার কাজটি করলো, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ যা খুশি তাই করছে, বিএনপির কোনো নির্দেশ সিদ্ধান্ত মানছে না, এটাকে অস্বীকার করা যাবে না। এবং এরা আওয়ামী লীগ বিএনপির যতটুকু ক্ষতি করেছে, এই নেতাকর্মীরা তার থেকে বেশি ক্ষতি করছে। নিশ্চয়ই আপা এর সাথে দ্বিমত পোষণ করবেন না, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই অপরাধীদের দমন করার ক্ষেত্রে যে ধরনের অ্যাকশন নেওয়া দরকার, কেন যেন প্রশাসনও সেই জায়গাটায় একেবারে হাত গুটিয়ে থাকছে। আমি ধারণা করি এর ভেতর থেকে একটা অংশ চাইছে যে বিএনপির এই যে বেপরোয়া কর্মীরা, তারা তাদের অপরাধের মাত্রাটা আরও যত বিস্তৃত করবে, আরও যত হিংস্র হয়ে উঠবে, ততই বিএনপিকে কোণঠাসা করা যাবে। এবং এই ভাবনাটা তাদের, যারা ওই যেটা বললাম গত 1.5 দশকে বিএনপির পাখার নিচে উত্তাপ নিয়ে নানা রকমের ঝড়ঝাপটা থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে, তারাই এখন বিএনপির রাজনীতি, বিএনপির দলের সবথেকে বড় শত্রু হিসাবে আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি জনাব শরীফুজ্জামানের কথা ধরে আমি পাপি আপা আপনার কাছে আসতে চাই। উনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সেরকম তৎপর না, তো যেই জায়গায় একটা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর না, আমরা দেখছি যে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু সেরকম তৎপর না। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আপনারা যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেখানে ভোটের পুরো সুষ্ঠু একটা প্রক্রিয়াকে আমাদের সমাধান করতে হবে। এই জায়গাটায় আপনি মনে করেন যে কতটুকু বাংলাদেশ এখন সক্ষম এই নির্বাচনটা করার? এটা তো সরকার বলতে পারবে, কারণ সরকার একটা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং 15 বছরের যে দাবি আমাদের নির্বাচনের, সেই টাইপের নির্বাচন করতে সরকারের লোকবল, প্রশাসনিক, ডিসি, এসপি, ইউনো, তারপরে ওসিকে কতটুকু তারা নিয়ন্ত্রণ করতে পারছে, তারপরে তাদের নির্বাচন কমিশন। আমি আপনার এই কথাটা ধরেই বলছি, আপনি যেটা বললেন যে সরকার বলতে পারবে, কিন্তু আমি বলতে চাচ্ছি বিএনপির পক্ষ থেকে, আমি বলতে চাই এটা প্রথম হচ্ছে সরকারকে বলতে হবে যে তাদের একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বস্তুনিষ্ঠ কাঙ্ক্ষিত 15 বছর থেকে সেই নির্বাচনটা দিতে তারা কতটুকু সক্ষম, কি কি করণীয় দরকার, কতটুকু তারা করেছে, কেন তারা করতে পারেনি, এটা জনতার প্রশ্ন 20 কোটি মানুষের এই বর্তমান সরকারের কাছে প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি যদি আমাকে বলেন যে সেই নির্বাচনের পরিবেশ আছে কিনা, পরিবেশটা আমরা সাহায্য করব, সরকার তৈরি করবে। দেখেন 15 বছরে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে ওসি, এসপি, ডিসি, ইউনোতে, এগুলো সবই আওয়ামী লীগের। কারণ ডিজিডিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার বাবা দাদা 14 গোষ্ঠী কে কি করতো, মেধাবী টেধাবী কোনো বিষয় না। আওয়ামী লীগ করতো কিনা 14 গোষ্ঠীর কেউ, এটা দেখে দেখে নিয়োগ দিছে। তাহলে এই ডিসি এসপিরা দেশের পরিস্থিতি ভালো হোক, চাঁদাবাজি বন্ধ হোক, যে দলেরই হোক চাঁদাবাজ, চাঁদাবাজের কোনো দল নাই, কোনো ধর্ম নাই, কোনো মত নাই, এ দলকে ও দলকে দোষ দিয়ে কোনো লাভ নাই। ঘটনা ঘটাবে, পুলিশের দায়িত্ব তাৎক্ষণিক অ্যাকশন নিবে এবং সাথে সাথে তাকে জেলখানায় পাঠাবে। এবং তাহলে মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে এবং অদূর ভবিষ্যতে এই চাঁদাবাজি, ধর্ষণ, তারপরে যখন তখন থানায় যে টেবিলের উপর পা তুলে আমি অমুক দলের নেতা। কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর 15 বছর ধরে যে স্তরগুলো তৈরি হলো, আপনি বললেন যে দাদা পরদাদা থেকে এভাবে করে স্তরগুলো তৈরি হয়েছে, সেটা কি এই অল্প সময়ের মধ্যে এই জায়গাটা সংস্কার আনা সম্ভব? কেন সম্ভব না? সদিচ্ছা থাকলে সবই সম্ভব। শেখ হাসিনা ওদের যখন সমঝোতা নির্বাচন করছে 2 বছর 1 আসার পরই সমঝোতা নির্বাচনটা ভারতের সাথে বসে করে নিল। ভারতের রাষ্ট্রপতি আসলো, সিটিং দিল, ওনাকে প্যারোলতে করে লন্ডনে নিয়ে গেল, নিয়ে যে বৈঠক করলো, করে সমঝোতার ভোট করে ফেললো। তো সমঝোতার ভোট যদি সম্ভব, ভোটারবিহীন নির্বাচন যদি সম্ভব হয়, নিশিরাইতে নির্বাচন যদি সম্ভব হয়, চাচ্ছি না, তাহলে নিরপেক্ষ নির্বাচন কেন হবে না? কেন হবে না? সিইসিরা জেলে যাচ্ছে, কোন নির্বাচন কমিশনের লজ্জা হওয়া দরকার? ডিসিএসপিগুলোকে কিছু জেলে নেওয়া দরকার, জেলে নিলে লজ্জা হবে যে ভোট তো বাপের না, ভোট জনগণের। জনগণ নির্বাচিত করবে তাদের সরকার,
আমরা আবারও ফিরে আসছি এই আলোচনাটিতে। হ্যাঁ, আমি অবশ্যই আলোচনাটি আমার মনে হচ্ছে যে আপনার কাছ থেকে জানবো আরও। আমাদের সময় হয়ে গেছে একটা বিরতির। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে আর কাবেল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। সময় হলো একটা বিরতির। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আর আমাদের সাথে আজকে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা যেই জায়গাটিতে ছিলাম, আপা, আপনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপি, কেন নির্বাচন সম্ভব না, সরকার কেন সেই জায়গাটায় আসছে না, সেই কথাটিতে যদি আমরা আবার ফিরে দেখেন, আওয়ামী লীগ অনেকগুলো রাজনৈতিক দলে নিবন্ধন দিয়ে দিয়েছে। নিবন্ধিত দলগুলার বিভিন্ন চ্যানেলে দেখি তাদের কোথায় অফিস আছে, কয়জন আছে, কে আছে, খুঁজে খুঁজে বাইর করতেছে। তো দেখা গেল বস্তিতে একটা ঘর পেল স্বামী স্ত্রী সভাপতি সেক্রেটারি। ওরা যে দল গঠন করছে, নিবন্ধন তো হয়েছে কেউ জানে না, নিবন্ধনপত্র জমা দিয়েছে কেউ কিন্তু জানে না। এগুলো আমি টেলিভিশনে দেখতেছিলাম, ইউটিউবে। তারপরে এই যে ইনারা নিবন্ধন জমা দিয়েছে, এনসিপি জমা দেওয়ার আগে এদেরকে তাদের যে ফলোয়ার্স তারা কি আছে না আছে এগুলো নিয়ে দেখার চেষ্টা করবে। আর ইসলামিক দলগুলোকে একটা মোর্চা গঠন করার চেষ্টা এই সরকারের প্রথম থেকেই ছিল। তারা এই সমস্ত করে টোরে, তারপরে এই যে নূরের তো কোনো স্ট্যান্ডই নাই। এই আক্তার সব তো একসাথে নূরের সাথে ছিল, হাসতার তাছাড়া সবাই। নূর নিজের কারোর হতে পারেনি, নূর কাউকে আপনও করতে পারেনি, আর নূর কারোর কাছে ধরাও দেয়নি। এই আছে এই নাই, কানামাছি ভো যেখানে পাবি সেখানে ছো, এইরকম একটা খেলা অলওয়েজ প্রথম দিন থেকে খেলছে। এবং রাজনৈতিকভাবে এই পিচ্ছিল খেলাগুলো, তেল গায়ে দিয়ে ধরতে গেলে পিছলা খাচ্ছে মাগুর মাছের মতো, এই রাজনৈতিক স্বভাব চরিত্রটা খুব একটা ভালো না। তো নূর নিজের দলে কত ভাঙন। আজকে এস এম কিবরিয়ার মতো সজ্জন পরিবারের সজ্জন একটা সুশিক্ষিত ছেলে, তার মতো ছেলের সাথে দল করতে পারেনি, অথচ সে বিএনপির উপদলীয় কোন্দল নিয়ে কথা বলে। সারা পৃথিবীতে সব দলের কোন্দল আছে, কোথাও শিষ্টাচার সঠিক আছে, কোথাও শিষ্টাচার বহির্ভূত হচ্ছে। তো বাংলাদেশের আঙ্গিকে সব দলের একই টাইপের শিষ্টাচার, এখানে উপদলীয় কোন্দলের ইয়া নাই। আর আপনি নূর যেখানে ভোট করে, ভোট বিএনপির সাথে জোটে যেতে চাচ্ছে, সেখানে তো আমার ত্যাগী নিবেদিত কর্মীরা আছে। 15 বছর থেকে জিয়াউর রহমানের জাগদল থেকে দল করে। তারা রনিকে যখন দিচ্ছে, সেখানেও দেখা গেছে রনির সাথে অনেক ক্যাচাল হয়েছে যে আমরা দল করি, ওকে দিলা কেন। রনি খুব ঠান্ডা স্বভাবের ছেলে, ভদ্র ছেলে, ও জানে যে ভোট করতে গেলে এদের হাত পা ধরে আমাকে ভোট করতে হবে। ও হজম টজম করে কোনো মতে তাদের সাথে নেগোশিয়েট করছে। কিন্তু এই দেখেন নূরের দল, দেখে না জামাত ইসলাম, এরা যেদিকে মানে হাওয়া বইবে ওরা সেদিকেই যায়। জামাত ইসলামের চরিত্র জন্মলগ্ন থেকে, পাকিস্তানে যেদিন থেকে জামাত ইসলামের চরিত্র হয়েছে, ওই 65 সালে ফাতেমা জিন্নাহ নির্বাচনকে তারা সমর্থন করছে, 71 মুক্তিযুদ্ধের তারা বিরোধিতা করছে, 86 এরশাদের অবৈধ শাসনকে তারা প্রথম পার্লামেন্টে নির্বাচনে তারা গেছে, বিএনপি তখন বর্জন করছে। আবার দেখছে বেগম জিয়া আগায় যাচ্ছে, 88 সালে এসে বেগম জিয়ার মাথায় আবার ছাতাটা তারা ধরে নিছে। তারপরে তারা, বেগম জিয়া যখন তাদের ছাতাটা নিল কেন? বেগম জিয়া ছাতাটা নিলে করলো, একটা রাষ্ট্রের ভিতরে আপনি যদি অনেক ক্লাস তৈরি করতে পারেন, নিষ্পত্তি কিন্তু হয় না। যেমন এখন সরকার ক্লাস তৈরি করছে, নিষ্পত্তি কে করবে? তো বেগম জিয়া একটা দায়িত্বশীল ব্যক্তি, 9 বছর বাংলাদেশের 68,000 গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ঘুরে টিয়ার গ্যাস থেকে পুলিশের লাঠিপেটা খেয়ে 9টা বছর স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে 90-এর গণঅভ্যুত্থান, 91-এর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে দেখেন বিএনপিকে 2 মহিলা এমপি দিয়ে তারা সমর্থন দিয়ে দিল। আবার 94 ধরেন বিএনপিকে বাঁশ দিয়ে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আমার বাড়িতে বোমা হামলা থেকে লাঠিসোঁটা দিকে দিনের পর দিন তারা গোটা বাংলাদেশকে আপনার বাড়ির কথা আসছে, আপনার কাছে আমি ফিরবো। আজকে এনসিপি, আজকে আপনার বাড়ির এলাকায় ছিলেন, আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে যাই। আচ্ছা, আমরা আজকে সারাদিনের এই আলোচনায় দেখলাম যে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে একটা কথা এসেছে যে যারা নির্বাচন পেছাতে চায় তারা গণ অভ্যুত্থানের পক্ষে নয়। এই কথাটা আসলে কিসের ইঙ্গিত বা কাদের ইঙ্গিত করা? ধন্যবাদ। আমরা গণঅভ্যুত্থানটা আসলে করেছিলাম অনন্তকাল একটা সরকার এখানে বসে থাকবে, তারা কম পয়সায় আমাকে ধুন্দল খাওয়াবে, সবজির দাম কম পাবো, শুধু এইটাই টার্গেট ছিল না আমার এখানে। 15 বছরের যে দুঃসহ শাসন, তার অল্টারনেটিভ জনগণের অধিকার, ভোটাধিকার, প্রতিষ্ঠানগুলো রিবিল্ড করা, এই ধরনের অনেকগুলো লক্ষ্য আমাদের ছিল এবং সেই পথে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি সংস্কার ইস্যুতে যেভাবে ইস্যুগুলো সামনে নিয়ে আসছেন, তাতে মনে হচ্ছে যে
সংস্কার মানে হচ্ছে 20,000 লোকের 22 বছর সময় দিয়ে আর একটা তাজমহল বানাতে হবে। সংস্কার তো কতগুলো আইনের পরিবর্তন, এবং এই আইনগুলো আপনি আলোচনা করে কাঠামোগুলো আছে, আমরা শুধু কিছু জিনিস পরিবর্তন এবং পরিবর্তন করে এখানে কতগুলো জায়গা আপনি নতুন আইন নিয়ে আসবেন, নতুন কতগুলো কনসেপ্ট নিয়ে আসবেন, তার জন্য আপনাকে অনন্তকাল লাগবে না। তাহলে অনন্তকালটা কারা চায়? চায় হচ্ছে এক ধরনের ধোঁকাবাজি এর মধ্যে আছে। একটা নির্বাচনের প্রথম আপনি এনসিপিকে, আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগটা করেছেন, এই কথাগুলো এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে। আমি যেটা আগেই মিন করেছি যে বিএনপির পাখার নিচে যারা বড় হয়েছে, নিরাপদে ছিল, তারাই এখন আঘাত করছে। তার মধ্যে আমি জামাতকে সব থেকে বেশি দেখি, এবং এদের ধোঁকাবাজির কতগুলো জায়গা আছে। আপনি খেয়াল করবেন যে বলছে যে পিআর সিস্টেমে না হলে আমরা নির্বাচনে যাব না। তাহলে পিআর সিস্টেমে যদি তুমি রিজিড থাকো, তাহলে সারা দেশে তুমি তোমার প্রার্থী ঘোষণা করছো কেন? এটা স্ববিরোধিতা। সেকেন্ড হচ্ছে, আপনি সংস্কার শেষ না করে নির্বাচনের দিকে যাওয়া, এটা নাকি ধর্মের সাথে সাংঘর্ষিক, তাদের কয়েকজন নেতা কিন্তু বলেছে। যদি সেটি হয়ে থাকে, তাহলে নির্বাচনের ফার্স্ট স্টেজটা কি? প্রার্থী ঘোষণা করা। সেই কাজটি কোনো রাজনৈতিক দল না করলে প্রথম করেছে জামাত। তাহলে সে তার যে বক্তব্যটা দিচ্ছে তার সাথে এখানে একটা সাংঘর্ষিক জায়গা আছে। তৃতীয়ত হচ্ছে, আপনি দেখেন যে তার পলিটিক্সের জায়গাটা কি? সে আল্লাহর আইন চায়, এটা তো বলে, কোরআনের শাসন চায়। তাহলে মানবরচিত এই সংবিধানের দাড়ি কমা সেমিক্লোন নিয়েও সে কিন্তু উপস্থিত থেকে সেটি নিয়ে তুলছে। সে কিন্তু বলছে না যে এটি মানবরচিত একটা মতবাদ সংবিধান, আমি এটার মধ্যে নাই, আমি এই কারণে ক্ষমতায় যেতে চাই এবং ক্ষমতায় গেলে আমি এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। অর্থাৎ সে গাছের উপরেরটাও খেতে চাইছে, তলেরটাও কুড়াতে চাইছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে শঙ্কার কথা বলেছে, এই শঙ্কাটা আমারও আছে। আপনি প্রায় খেয়াল করবেন যে সরকারের কেউ কেউ এই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। এনসিপি সারা দেশে, আমি শুরুতেই বলি এবং আমি এই ক্রিটিকটা করি, এনসিপির সফলতা আমি কামনা করি এই কারণে যে বাংলাদেশের এই রকমের সংকটকালীন সময়ে বেশ কিছু তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, যদিও তারা নানা রকমের বিরোধের মধ্যে জড়িয়ে গেছে, এই তরুণরা একটা দল গঠনের উদ্যোগ নিয়েছে, কিন্তু শুরুটা তারা নানা রকমের বিতর্কের মধ্যে পড়েছে। তারপরেও তারা যদি ভালো কিছু করতে পারে, আমি এটিকে খারাপ কিছু দেখি না। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে, তাদের যে সমস্ত জায়গাগুলোতে তারা আঘাত করছে, বাংলাদেশের অনেকগুলো মৌলিক জায়গায় তারা একের পর এক আঘাত করছে। আপনি হঠাৎ করে গত পরশুদিন একজন উপদেষ্টা বলছেন যে বাঙালি এবং বিহারের দাঙ্গা, আমাদের 69-এর গণঅভ্যুত্থান, তারপরে বিহারি বাঙালির দাঙ্গা। আমি তো 69-এর পরের 70-এর নির্বাচন, তারপরে মুক্তিযুদ্ধকে চিনি, আপনি সেটিকে বিহারি বাঙালির দাঙ্গা বলছেন। আবার এই যে তরুণরা, তারা প্রায় বলছে যে এই কাজগুলো না করলে নির্বাচন হতে দেব না। আমরা যে দাবিটা করব, কিন্তু সুস্পষ্ট কি সেই নির্ধারণ করা হয়েছে যে কোন জায়গাগুলোতে সংস্কার চাচ্ছে? আমরা সংস্কারের যে জায়গাটা, এই একটা বৈঠকে 5টা বৈঠকে আপনি পুরোপুরি এটা সমস্যাটার সমাধান করতে পারবেন না। আমাদের 5 দশকের যে জঞ্জালগুলো, এটা পরিষ্কার করার জন্য আপনাকে সময় লাগবে। একটা সরকারের ভিতরে বা একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার 6 মাস, 1 বছর, 2 বছরে এটি সম্ভব না। তার মানে এই না যে তাকে অনন্তকাল আমি সুযোগটা দিব। আপনি এখানে সেই ধরনের একটা সহায়ক পরিবেশ তৈরি করবেন। নির্বাচনের জন্য যে চ্যালেঞ্জগুলো আছে, আপনার সমস্ত দলগুলো যে বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করে, এই সংস্কারটা করে আপনি একটা ওই যে ঐক্যমত্যে যেহেতু আসছেন, আপনার একটা জায়গা কিন্তু তৈরি হলো নির্বাচনের পরেও প্রেসার তৈরি করা। কিন্তু আপনি যদি বলেন যে এই কাজগুলো যদি না করো, এই এজেন্ডাগুলো যদি বাস্তবায়িত না করো, আপনি খেয়াল করে দেখবেন এনসিপি যে এজেন্ডাগুলো তুলছে, সে সবাইকে বলছে আমার এই পয়েন্টে তোমাকে একমত হতে হবে। আবার সে বলছে যে আমি নির্বাচন হলে 300-র মধ্যে নাকি 400 আসন আমরা পাবো, 400 আসন আমরা পাবো। তো 300-র মধ্যে 400 আসন, খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে এখন পার্লামেন্টের আসন সংখ্যা 300, কিন্তু তারা বলছে আমরা 400 পাবো। ঠিক আছে, তো তুমি যদি 400 আসন পাও, কোনো আপত্তি নেই, তো তাহলে তোমার একটা অবারিত সুযোগ আছে পুরো খোল নলচে পাল্টে ফেলার জন্য। সেই কাজটি না করে এনসিপি দেখবেন
তার এজেন্ডাগুলোকে সামনে এনে অন্যান্য দলগুলোকে চাপ দিচ্ছে, এটি বাস্তবায়ন করতে হবে। আর সরকারের জায়গাটা কি? সরকারের একটা বিরাট অংশ, বিশেষ করে সরকারের প্রেস উইং, গত পরশুদিন প্রেস সচিব যে স্টেটমেন্টটা, তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এনসিপিকে ঘিরে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তিনি কি এই কাজটি করতে পারেন? তিনি তো একজন রাষ্ট্রের একজন কর্মচারী, তিনি রাষ্ট্রের একজন কর্মচারী। তিনি একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে সরকার যদি নাও থাকে তিনি এনসিপিকে নানাভাবে সহযোগিতা করবেন। তিনি এনসিপিকে নানাভাবে সহযোগিতা করবেন। কেন? তিনি এনসিপি করতে চান, তিনি এনসিপিকে প্রমোট করতে চান, তার সফলতা চান, এবং একই সঙ্গে এনসিপি কোন কোন জায়গায় ভালো করবে এই বক্তব্যটা দেওয়ার ভেতর থেকে তিনি তার অবস্থানটা পরিষ্কার করেছেন। এবং আমি সংশয় প্রকাশ করি, সন্দেহ করি আগামী নির্বাচনে সরকারের অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের স্টেক কি হবে, তাদের ভূমিকা কি হবে আমি জানি না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাই আগামী নির্বাচনে প্রেস উইংয়ের যে দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তিনি এনসিপিকে প্রমোট করার জন্য, সহযোগিতা করার জন্য তিনি তার যে অর্পিত, তার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করবেন। সুতরাং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সংশয়ের কথা বলছেন, সরকারের নিরপেক্ষতার কথা, আমি সংশয় প্রকাশ করছি সরকার নিরপেক্ষ থাকবেন। আমি শেষ করে দিব, এটি আমি কয়েক জায়গায় বলেছি। আমরা সাধারণত আমাদের কষ্টের কথা, অভিমানের কথা সবথেকে প্রিয়জনকে বলে থাকি। যেদিন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, তার এই যে অনুভূতিটা আমি এনসিপির কাছ থেকে জানলাম, সেদিন আমি নিশ্চিত হয়ে গেছি এই যে নবীন দলটি, যে দলটির কাছে আমার অনেক স্বপ্ন, এই দলটি যে রাজার দল, রাজা তার সমস্ত অভিমানের কথা এদের কাছে এসে প্রকাশ করছে, বলছে, এর ভেতর থেকে সার্টিফাইড হয়ে গেল যে এই দলটি হচ্ছে রাজার দল। এবং তারা যেভাবে নানা ইস্যু সামনে নিয়ে আসছে এবং এটিকে নিয়ে তার শক্তি দেখানোর চেষ্টা করছে, এই দাবি না মানলে ইলেকশন হবে না, এই দাবি না মানলে এটি করতে দেব না, নিশ্চয়ই এর পেছনে রাষ্ট্র আছে, সরকার আছে, এবং সরকারের কারণে একটা দল যদি এই ধরনের অ্যাটিটিউড শো করে আগামী নির্বাচনে তারা প্রভাব বিস্তার করবে না, এই বিশ্বাসটুকু আমি কোনোভাবেই করতে পারি না। ধন্যবাদ শরীফুজ্জামান, আপনি একটি পুরো আমার যে প্রশ্নটি ছিল সেটার পুরো চিত্রটা আপনি তুলে ধরেছেন। আমি শরীফুজ্জামান ভাইয়ের একটা কথা ধরে আমি আপনার কাছে আসব, সেটা হচ্ছে যে এনসিপির কথা বললেন, যে এনসিপি বলছে 300 আসনের মধ্যে 400 আসন তারা পেতে পারে, এতটা কনফিডেন্ট তারা। কিন্তু সেই এনসিপি আমরা সবাই জানি যে জুলাইয়ের অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 64 জেলা তারা পদযাত্রা করছেন এবং আজকে ছিল সেটার 6ষ্ঠ দিন। এবং 6ষ্ঠ দিনে আমরা দেখেছি যে আজকে তারা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তাদের পদযাত্রাটি সফল করেছে। সেই পদযাত্রা এটা আপনার এলাকা, সেজন্য আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি সেখান থেকে কি রিভিউ পেলেন? এটা আমার এলাকা, মানে আমার জেলা, আমি এলাকার ভোটার। আমার হাজব্যান্ড চাঁপাইনবাবগঞ্জ সদরের 4 বারের এমপি। তো এইখানে আমি যেটা দেখলাম যে ওরা এটাকে একটা নির্বাচনের রোডম্যাপ না, বিএনপির অবস্থানটা বোঝার জন্য, জানান দেওয়ার জন্য জাস্ট একটা গণসংযোগ করছে, নিজের অবস্থান না। কারণ ওদের অবস্থান কোথাও না, এটা ওরা জানে। আর ওরা আমাদেরকে বলে আমরা আওয়ামী লীগের পয়সায় চলি, আওয়ামী লীগকে নিয়ে চলি, এরকম এরকম সেরকম বহুত কথা ওরা আজে বাজে বলে, যেটা অশোভন এবং মাত্রা জ্ঞানহীন একটা কথাবার্তা। আলাউল নামে একটা ছেলেকে ওরা সভাপতি করছে, এক ভদ্রলোককে, যে বাংলাদেশের সব রাজনৈতিক সংগঠন করেছে একসময়, যারা ফ্রিডম পার্টি করতো তাদেরকে আমি দেখেছি ওখানে। তারপরে সেক্রেটারি যাকে করেছে তার দুলাভাই ওমর হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, আর তার বাবা ছিল জামাতের রোকন ফারুক, সে ছাত্রমৈত্রী করতো। সব দলছুট, কিন্তু এখানে একবারে নতুন নবগত আদর্শ নিয়ে একবারে রাষ্ট্রের জন্য ঝাঁপিয়ে পড়ে এরকম কিছু না। আর যে দুটো ছেলেমেয়ের হাত ধরে তারা গেছে, আসিফ, একজন জুতা ব্যবসায়ী ছিল জামাল, তার ছেলে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আর আমাদেরই নবাবগঞ্জের এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাদেরকে সম্ভবত কেন্দ্রীয় কমিটিতে সদস্য করছে, এদেরকে নিয়ে তারা গেছে। এবং ওইখানে যে বক্তব্য বিবৃতি দিচ্ছে, এটা স্পষ্ট রাষ্ট্রীয় চুরির একটা গন্ধ, রাষ্ট্রীয় চুরির একটা আলামত। আপনি 300 সিটে 400 যদি পেয়ে যান, তাহলে আওয়ামী লীগের 100% উপরে ভোট হয়ে গেল, কিন্তু ব্যালট পেপার শেষ হয়ে যাবে এক সময়, ওটা ছাপাই নিয়ে মারতে হবে। ভোটার যা তার চেয়ে ব্যালট পেপার বেশি, এবং বাক্সে তাই পাওয়া গেছে। এগুলো তো একবারে আওয়ামী লীগের প্রতিকৃতির কথাবার্তা। এবং একসময় ছাত্রলীগের সব নেতারা ছিল, এরা চাওয়া পাওয়া প্রত্যাশা মেলেনি, তখন এসে শেষ মুহূর্তে এসে এখানে দাঁড়িয়েছে। আর আমরা সমস্ত লোকজন জনসমর্থন দিয়ে এদেরকে সাহায্য করেছি, নিজেরা যেহেতু পরিচিত ফেস,
আবার ওই জামাত বিএনপি দলীয় অমক যাতে বলতে না পারে, যার কারণে আমরা নিজেদের পরিচিত যারা ফেস তারা আমরা আড়ালে আবদারে থেকে মানুষ পাঠিয়েছি ওখানে যে তোমরা যাও, সবাইকে নিয়ে মিলেমিশে পাঠিয়েছি, নিজেরা তাদেরকে তদারকি করেছি। এখন ধরেন এই যে হেফাজতের যে অবস্থা, হেফাজতের সেদিন যদি যে অবস্থাটা হয়েছিল, সেদিন তো ঢাকা শহরের লোককে নামতে বলেও নামেনি, এবং সবাই মিলে জামাত ইসলামও সেখানে তাদের কোনো সাহায্য সহযোগিতা করেনি। আর ওই সেই দিন যে আন্দোলন হলো আগস্ট থেকে জুলাই, এখানে যদি আমরা সকল দল ঝাঁপিয়ে পড়ে লোকজন না পাঠাতাম, তাহলে আওয়ামী লীগের হাতে এটা কোনো হিসাব না, এটা অবশ্যই সম্ভব হতো না। সেই হতো বলেন হতো না। এখন তারা মনে করছে 15 বছর বৃথা, 6 দিনের আন্দোলন, 6 দিনের নেতা আমরা, আমাদেরকে বাংলাদেশের সবাই মানবা, স্যালুট করবা, তোমাদেরকে মানবো, স্যালুট করবো, গণতন্ত্রের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও, ভালো মন্দ বোঝার চেষ্টা করো। 15 বছর তো বাদ দেওয়া যাবে না শেখ হাসিনার। 15 বছরের মানুষের নির্যাতিত হওয়ার ফসল তো জুলাই আগস্টে কারোর কোনো আপত্তি আছে না, আক্ষেপ আছে নাই? কিন্তু শেখ হাসিনার অপকর্মের বিচার নিয়ে কারোর কোনো আক্ষেপ আছে নাই? কিন্তু তাহলে ওয়ার্ড সাবেক কবে সভাপতি ছিল, তাকে আসামি করে ধরে নিয়ে এসে আস্ফালন, তাকে নিয়ে এসে মোবের জনগণ মিলে লুঙ্গি খুলে দিচ্ছে, কিলাচ্ছে, পিটাচ্ছে, পুলিশকে সোপর্দ করছে, এগুলোর তো কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের অবৈধ নির্বাচনে 350 জন এমপিকে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, আর প্রত্যেকটা বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এবং ডিপার্টমেন্টাল হেডের বিরুদ্ধে মামলা করলে একটা ঝামেলা শেষ। শেখ হাসিনা যদি খুনি হয়, তাহলে আইজিকে বলছে তো আইজি পুলিশকে হুকুম করছে। আশা করি আপনার আজকের এই বক্তব্যের মাধ্যমে জানতে পারবে প্রশাসন এবং সেভাবেই ব্যবস্থা নেবেন। আমাদের সময় হয়ে গেল আরেকটি বিরতি। দর্শক, আর কাবল সহজ প্রশ্নগুলোতে সময় হলো একটা বিরতির। আশা করি আপনারা আমাদের সাথেই থাকছেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবল প্রশ্নগুলো সহজে। আর আপনারা জানেন আমাদের সাথে ছিল আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আমরা আবারও আলোচনায় ফিরে আসতে চাই। পাপিয়াপা, যেটা আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এনসিপি জুলাই অভ্যুত্থানে আজকে চাঁপাইনবাবগঞ্জে আছে, আপনি যেটা বলছিলেন যে তারা আসলে তাদের যে স্ট্রেংথটা সেটাকে ওরা পরিলক্ষিত করছে, কিন্তু এটা কি আপনার মনে হচ্ছে না যে তাদের এই যে পদযাত্রাটা সেটা মানে নির্বাচনী ইশতেহার ঘোষণার পরে হলে ভালো হতো? এদের এই যে পদযাত্রা, এটা কি এনসিপিকে আরও জোরালো করছে? এনসিপির তো আসলে কিছুই নাই, সারা বাংলাদেশে একটা অফিসও নাই। তো নিবন্ধন পেতে গেলে প্রত্যেকটা জেলা শহরে একটা অফিস তালা বন্ধ হোক আর তালা ঝোলা হোক, একটা দপ্তরি দিয়ে চালাক আর পিয়ন দিয়ে চালাক, ওদেরকে তো চালাতেই হবে। তোরা তো যে ওই ক্লাব সুপার মার্কেটে একটা রুম ভাড়া নিয়ে অফিসও উদ্বোধন করছে আজকে, তো ওদের তো উপায় নাই কোনো। এখন ওইটা কে উদ্বোধন করবে? আলাউল না হচ্ছে ওই ফারুক? ও দিয়ে তো চলবে না, এ তো রিজেক্ট মাল, সব দল করছে ওরা, এমন কোনো দল নাই। আর যে মিটিংয়ে যে ছেলেপেলেগুলো গেছে, ভোটার কয়টা? ম্যাক্সিমামই নন ভোটার। তো এগুলো তো আবার শেষ পর্যন্ত টিকেও থাকবে না, বাপেরা তো ভোটার ওদের, এবং সব বাপেরা ধানের শেষের দেখবেন ভোট দিবে। তো এরকম। আর শিবিরের কিছু গেছে যারা মুখ চেনা না, যারা ওই মেসে টেসে থাকে আরামবাগ এলাকার, এই মিলেমিশে 2700 ছেলে, আর তারা নিজেরাই গাড়ি নিয়ে গেছে, 4-5টা বাস নিয়ে টোটাল জেলার প্রোগ্রামে যদি 500, 700, 1000 লোক হয়, তাহলে আপনি বলেন এটা কি সুপার ফ্লপ, এবং তাদের বক্তৃতার সাথে কি তাদের ফেস লস হয় চিন্তা করে দেখেন। এটা একটা মারাত্মক ব্যাপার। আর পত্রপত্রিকা তারা যে ওই কতগুলো প্রসঙ্গ তুললো, আপনার তেঁতুলিয়াতে ওই যে পাথর বালির এটা ওটা সেটা, আজকে প্রথম আলো নিউজ আপনি দেখবেন যে ওখানে ছাত্র দলের কোনো পদধারী ব্যক্তি নয়, 3টা ঘটনা নিয়ে তারা যে মাতামাতি করছে, একটাও ছাত্র দলের পদধারী, 2টা ঘটনার নয়। একটা ঘটনায় শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি, সেটা হচ্ছে বরিশাল বিভাগে, যেটা ধর্ষণের ঘটনা ঘটছে। হ্যাঁ, তো তাহলে এই যে চাপায় দেওয়া, দেখেন এগুলো কিন্তু টক অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছে, টক শোয়ের ইস্যু হচ্ছে। এবং আমার তো মনে হচ্ছে কিছু কিছু টেলিভিশনকে তারা নিয়ন্ত্রণ করে, তারা যেখানে যেখানে যেই বক্তব্যগুলো বলছে ওগুলো বাধ্যতামূলক আমলে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্রকে ব্যবহার করার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেটা বিগত সরকারের সাথে এদের হুবহু মিল আমি পরিলক্ষিত করতে পাচ্ছি। তো এইটা মারাত্মক ভয়ানক একটা পরিস্থিতি। এবং এইভাবে যদি সরকার তার দলকে তাদের বক্তব্যগুলো এইভাবে ছড়ায় ছিটায় দেয়, এটা খুবই একটা ভয়াবহ। তবে কোথাও যে নিবন্ধন পাওয়ার মতো অবস্থান গোটা বাংলাদেশের 64টা জেলা তাদের নাই, আমি বাস্তব সত্য কথাটা আপনাকে বললাম। এবং তারা ওখানে টিকতে পারছে না, তখন বিএনপির বিরুদ্ধে শুধু বিষোদ্গার করছে, কারণ সবগুলো বিএনপি সিট।
সবই বিএনপির সিট। তারা গোপালগঞ্জে যাক, তো যে দেখি বিএনপির সমালোচনা করুক, টঙ্গিপাড়ায় যে সমালোচনা করুক, ওখানে তো বিএনপি স্ট্রং না, বিএনপি ওখানে যেতেও না। দেখেন ওগুলো তো তাদের যাচ্ছে না। এটা রাষ্ট্রযন্ত্রের একটা সুপরিকল্পিত পরিকল্পনা এটা। আর আপনি সংস্কারের যে ব্যাপারটা বললেন, সংস্কার এখানে প্রথম হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হতে হবে, রাষ্ট্রীয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে হবে, দলীয় প্রশাসনিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে হবে, এবং বাংলাদেশের বিচার বিভাগকে স্বতন্ত্র সচিবালয়ের মাধ্যমে জনবল, লোক কাঠামো নিয়োগ থেকে শুরু করে বাস্তবায়ন, কর্মপদ্ধতি পরিচালনা, সমস্ত কিছু। এই সংস্কারগুলো যেগুলোর কথা আপনি বলছেন, এই সংস্কারগুলো কি আপনি নির্বাচনের আগে পরে ব্যাপারই না, নিয়োগ হয়ে যাচ্ছে আইন কর্মকর্তাদের 300 জনের, বিচারক নিয়োগ হয়ে যাচ্ছে। কয়দিন লাগে? না ঠিক কয়দিন লাগে? সদিচ্ছা হলেই করা যায়। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত মেধাবী ছেলে বেকার, আজকে বিভিন্ন জায়গায় সার্কুলার দিক যে নিরপেক্ষভাবে যোগ্য বিচারক নিয়োগ হোক, পুলিশ বিভাগে পুলিশ নিয়োগ হোক। বিসিএস পরীক্ষার আগে বাপদাদা 14 গোষ্ঠী বিএনপি করে না কি করে দেখে শুনে চাকরি দিত, এখন তো আর সেই সমস্ত নাই। মেধাবীর চাকরি দিতে হবে, এখানে কোনো ঘুষ গাড়াবি অফিস আদালতকে বন্ধ করে দিতে হবে। যে কোনো পুলিশ নিয়োগ, কনস্টেবল নিয়োগ, বিসিএস পরীক্ষায় কেউ কোনো ঘুষ নিতে পারবে না। ঘুষ এরা তো কোটাই চায়, এরা তো কোটায় যে পিআর পদ্ধতিতে আমি ভোট কি চাই, পরীক্ষা চাই, 5 সাবজেক্টে ফেল করলে আমি পাস চাই। কিন্তু আমাদের আজকে এই যে অ্যাডগুলো দিচ্ছে কোটার বিরোধিতা করি। আমি তো কোটা চাই না, এই যে পিআর পদ্ধতি আমি চাই না। কেন? কে বাংলাদেশের সেবক? জনগণ চিনবে না, জনগণ জানবে না তার সাথে কি সম্পর্কে সেবক নিয়োগ করবে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, এটার আমি ঘোরতর বিরোধিতা করি, কারণ এইটা বাংলাদেশের মহিলাদেরকে নিয়ে বসে আলোচনা করা উচিত। এই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনকে নিয়ে পুরুষরা আইন পাস করাটা যথার্থ হবে না, কারণ এখন ভোটার 52% দেখবেন মহিলা, কারণ অধিকাংশ পুরুষরা মধ্যপ্রাচ্যে কর্মে তারা চলে যায়। বাংলাদেশে পুরুষ ভোটার সংখ্যা মহিলাদের চেয়ে বর্তমানে কম। যদি আপনি পরিসংখ্যানটা কথা বলছেন, এটা কি আপনাদের সংস্কার প্রস্তাবনায় আসছে? এইটা আমাদের সংস্কার প্রস্তাবনায় আসছে কি আসছে আমরা জানি না। এই নিয়ে আমাদের বুধবারে মিটিং আছে, আমাদের মহিলা নেতৃবৃন্দকেই ডাকছে, সেখানে গেলে আমি বুঝতে পারবো এবং জানতে পারবো। আমি মহিলাদের সংরক্ষিত আসনে নির্বাচন চাই না, আমি আরপিও পরিবর্তন করে 350 আসনের ভিতরে মহিলাদেরকে একটা পার্সেন্টেজ, এত আসন দলের অবস্থান অনুযায়ী যে মহিলাদেরকে সরাসরি নির্বাচনে নমিনেশন দিয়ে দাও, মহিলারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। এখানে পিআরের দরকার নাই, সংরক্ষিত মহিলা নির্বাচনের দরকার নাই, সংরক্ষিত মহিলা আসনেরও দরকার নেই। আমি একটু শরীফুজ্জামান আপনার কাছে আসতে চাই। শরীফুজ্জামান, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই নাজুক অবস্থায় আছে, আইন শৃঙ্খলার চ্যালেঞ্জটা কোথায় এই জায়গাটাকে ঠিক করার? ধন্যবাদ। একটা সমাজে যখন একটা অভ্যুত্থান হয়, এর পেছনে অনেকগুলো কারণ থাকে। তো সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে অনেকগুলো ক্ষত তৈরি হয় এবং তার একটা অনিবার্য বিস্ফোরণ ঘটে। আমাদের এখানে সেটি ঘটেছিল। আপনি এই যে ক্ষতগুলোকে একটা সরকার 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে এই ক্ষতগুলোকে নিরসন করে ফেলা সম্ভব না। তবে সরকারকে দেখাতে হয় যে উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা এখন পর্যন্ত এসে দেখতে পাচ্ছি সরকার আমাদের কাছে ওই ধরনের কোনো মেসেজটা দিতে পারেননি যে আমরা এই জায়গাগুলোকে, ক্ষতগুলো দূর করার চেষ্টা করছি। যে এজেন্ডাগুলো সরকার নিয়ে এসেছে, এগুলো মূলত বিদেশি কিছু নাগরিককে নিয়ে এসে কতগুলো উপরিকাঠামোর কতগুলো এজেন্ডা নিয়ে এসেছে। এবং গত 1 বছর বাংলাদেশে সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা এমন জায়গায় চলে গেছে, আপনি দেখছেন একটা বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত ঘেরাও করে সেখানে কে যাবে কে যাবে না সেটা ঠিক করে দিচ্ছে কয়েকজন তথাকথিত ছাত্রনেতা, যাদেরকে আপনি 2 দিন পরে আবার দেখছেন কোনো একটা অফিসে চাঁদার জন্য 2 কোটি 3 কোটি টাকা চাঁদার জন্য তারা টেলিফোন করছেন, এখানে হুমকি দিচ্ছেন, ওসিকে হুমকি দিচ্ছেন। এই জায়গায় সংস্কারের আমরা পাচ্ছি না কেন? এই জায়গাটায় সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে। গত 1.5 দশকে যে পরিবারটা তার স্বজনকে হারিয়েছেন, যে ছাত্রটি বুড়িগঙ্গা নদীতে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে, তার পরিবারের ভেতর থেকে, মন থেকে এই যে তার যে ক্ষোভ, তার যে প্রতিশোধের স্পৃহা কালকেই চলে যাবে, এটি আমি মনে করি না। এই ঘটনাগুলোর পেছনে মানুষের একটা ক্ষোভ আছে, কিন্তু রাষ্ট্রকে কতগুলো দায়িত্ব পালন করতে হয়। ধরেন যে আমার জন্য একজন স্বজন যদি মারা যায়, আমি প্রথম কি বলি যে খুনির ফাঁসি চাই। আমি কিন্তু বলি না আমি বিচারের মধ্য দিয়ে ফাঁসি চাই,
কিন্তু রাষ্ট্র কি সঙ্গে সঙ্গে খুনির ফাঁসি দেয়? কতগুলো আইনি প্রক্রিয়ার ভেতর থেকে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসতে হবে। আমাদের এই যে ১.৫ দশকের যে ক্ষোভগুলো আছে সমাজের নানা জায়গায়, এই ক্ষোভ নিরসনের জন্য রাষ্ট্র দায়িত্ব পালন করবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু এই সময়কালে আমি দেখতে পাচ্ছি আমাদের ওই জায়গাটা আবার আসি, প্রধান উপদেষ্টার প্রেস উইংকে আমি দেখছি এই সময়কালে মবের পক্ষে তারা যেভাবে একটা যৌক্তিক ঘটনাগুলো উপস্থাপন করছে, আমি মনে করি যে এই মবের সাথে যারা যুক্ত তারা তাদের এই বক্তব্য দিয়ে উৎসাহিত হচ্ছে। তারা যে এই কথাগুলো বলছেন, এর আগে প্রধান প্রেস সেক্রেটারি, মাঝে মানুষজন ঠাট্টা করে ওনাকে বলছেন প্রেস সচিব, আবার কেউ কেউ বলছেন যে প্রেসার সচিব ইত্যাদি ইত্যাদি। আমি শেষ করে দেবো এই জায়গাটা, আমি এই জায়গাটা শেষ করে দিব। আমি যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলতে আওয়ামী লীগের দোষী এবং নির্দোষ কর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করে জেলবন্দি করাটাকেই এই সরকার আইন শৃঙ্খলার পক্ষে তার একমাত্র স্টেপ মনে করছে। যদি এটি কন্টিনিউ করে তাহলে আমাদের দেশকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার যে প্রত্যাশা, এই সরকার 100 বছর চেষ্টা করলেও সেটি পূরণ করতে পারবে না। আমি দুজনের কাছে খুব অল্প সময়ের মধ্যে, আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটু উত্তর জানতে চাইবো। নির্বাচন নিয়ে এত কিছু, এত ধোঁয়াশা, আপনাদের মধ্যে কি কোনো শঙ্কা আছে নির্বাচন হচ্ছে কিনা যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছে? আমি বলবো, আমার প্রথম শঙ্কাটা হচ্ছে সরকার এবং সরকারের ভেতরের একটা অংশ এখনো চাইছে কোনো না কোনোভাবে নতুন নতুন এজেন্ডা এনে নির্বাচনকে বিলম্বিত করা যায় কিনা, প্রলম্বিত করা যায় কিনা। কারণ এর ভেতর থেকে প্রত্যেকেই নানাভাবে বেনিফিটেড হচ্ছে এবং এখন আমরা একটা বিতর্কে জড়িয়ে যাচ্ছি গণ অভ্যুত্থানের আগে যেটা ছিল না, যে ওই সময়ের চোররা এখনকার চোরের থেকে বড় চোর ছিল নাকি ছোট চোর ছিল। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে মানুষের জীবনের পরিবর্তনের থেকে অল্প কিছু মানুষের জীবনের যে পরিবর্তনটা আসছে, 10,000 টাকার যার বাবা বেতন পেতেন তিনি কোটি টাকার গাড়িতে চড়ছে। সুতরাং এই মানুষগুলো নির্বাচন চায় না, এটি আমি স্পষ্ট করে বলতে পারি, এবং নির্বাচন বিলম্বিত করার জন্য নানা ধরনের চেষ্টা করছেন, এটা ক্রমশই স্পষ্ট হচ্ছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জে শেষ করে দিই যে তারা এই প্রোগ্রাম উপলক্ষে ব্যাপক চাঁদাবাজি করছে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে, ব্যবসা থেকে ব্যক্তির কাছে দাঁড়ে দাঁড়ে যে বাধ্যতামূলকভাবে চাঁদা নিয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সামান্তার একটা আমি অ্যাড দেখলাম যে আমাদের কাছে কোনো বিকল্প ছিল না, এ দল আর ও দল ছাড়া আমরা বিকল্প এনেছি। তার মানে নিজেরা বিকল্প। এখন জনগণ যদি ওদেরকে বিকল্প মনে না করে তাহলে 300 সিটে 400 স্বপ্নে ওরা দেখছে। তারা নির্বাচনকে পকেটস্থ করার চেষ্টা করছে। তারা যতক্ষণ পর্যন্ত সাবাল লোক না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন না দেওয়ার ষড়যন্ত্রী সরকার এবং এই ইসলামিক দল জামাত ইসলাম এবং এই এনসিপি করছে। আমরা আশা করব সঠিক সময়ে যেন নির্বাচন হয়ে যায়। দুজনকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে এখানে আলোচনা করার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামীকাল সোমবার সকাল 8টায়। আর এই অনুষ্ঠানে আবারও আমরা ফিরে আসব আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।